ওপার বাংলার একটা কাজ, মানে ফেলু বকশী, সেটা আসলে কবে রিলিজ হতে পারে? আসলে রিলিজ ডেট তো আমি আসলে ঠিক করতে পারি না, এটা আসলে প্রোডাকশনে ঠিক করে। তো আমার মনে হয় না বেশি খুব দেরি হবে, হয়তো সামনের বছর প্রথম দিকেই, জানুয়ারিতে হয়তো হতে পারে। তাহলে এখন হাতে মানে আনরিলিজড আছে কয়টা কাজ, এবং নতুন কাজ শুটিং শুরু হবে কয়টা কাজে? ডোডোর গল্প আর ফেলু বকশী পুরো বাচ্চাদের। ডোডোর গল্প বাচ্চাদের? সরি না 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 না, একদমই না, ওটা খুবই বড়দের, মানে বড়দের মানে খুবই বড়দের ছবি। ডোডোর গল্প আর হচ্ছে ফেলু বকশী দুটোই সামনে আসবে, আর আস্তে আস্তে আরো কিছু কাজ যেগুলো হয়তো এখনো দর্শক জানে না, তাদের জন্য অপেক্ষা করছি। এই যে ওটিটিতে প্রথম কাজ রঙিলা কিতাব, এরপরে ওটিটিতে কি আমরা নিয়মিত পাবো পরিমণিকে, নাকি শুধু বড় পর্দায় কাজ কন্টিনিউ করবে? না আমি জানি না আসলে, এটা সত্যি আমি জানি না আমাকে কোন কাজে আমাকে টানবে এবং কোন কাজ আমি করব। আমার যেটা আসলে মনে হয় যে এই চরিত্রটা আমি করতে পারবো, এটা আমার জন্য আমাকে দর্শক বিশ্বাস করতে পারবে এই চরিত্রটার মতো, আমি ডেফিনেটলি আমি সেটা করব, এবং একদমই ভাববো না এটা বড় পর্দা না ছোট পর্দা। বাহ, এটা খুবই চমৎকার কথা। আমি বাবু ভাইয়ের কাছে আবার চলে আসি। ইরেশ জাকের রঙিলা কিতাবের যে চরিত্রটি তিনি করেছেন একদমই একটু আলাদা, এবং আমি এখানে সুইটি আপাকে দেখেও ভাবছিলাম সুইটি আপা খুব দারুণ একটা ক্যারেক্টার প্লে করেছে, মানে একটা বোল্ড নারী, এবং হাজবেন্ডের মৃত্যুর পরে তিনি এসে হাল ধরেন, এবং ওই পলিটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে আসলে সেগুলো খুব দারুণ ভাবে গ্রিপে নিয়েছেন। ইরেশ ভাইয়াকে নিয়ে যদি একটু কিছু বলতে বলি। ইরেশের সাথে অভিনয় আমি এনজয় করি সবসময়, সে একটু অন্যরকম। যেমন স্বপ্নজালে ইরেশ ছিল আমার সঙ্গে, এবং তার সঙ্গে ওই যে দৃশ্যটা তাকে আমি মদ খেয়ে খাইয়ে শেষ মানে মেরে ফেললাম, ওটা আমার কিন্তু খুব প্রিয় একটা দৃশ্য। এবং ওর সঙ্গে কাজ করতে আমি খুব এনজয় করি, আর এমনিতে ওকে আমি পছন্দ করি। আপনি যখন তাকে লাথি মারলেন না, আমি ভেবেছি যে বোধহয় পড়ে গিয়ে এখানে মরে যাবে, পরে দেখলাম যে না, ওকে আমি বললাম যে আমি তো লাথি মারবো, তুই কি সাঁতার জানিস? আরে সাঁতার জানি, কোনো সমস্যা নাই, তুমি চিন্তাই করো না। ওখানে কত পানি ছিল আসলে? ওটা কি বরিশালের নদী? ওটা গভীর নদী, ওটা গভীর নদী, ওই নদীটা সরাসরি ওখান থেকে সাগরের দিকে চলে গেছে, ওটা অনেক গভীর নদী। হ্যাঁ, তোমরা খেয়াল করলে দেখবো যে একটা শট ছিল ওখানে কিন্তু ফেরি পার হচ্ছে, গাড়ি টাড়ি নিয়ে একটা ফেরি যাচ্ছিল, একটা শটের মধ্যে আছে। হ্যাঁ, তারপর আপনি লাথি মারলেন এবং সে পড়ে গেল। হ্যাঁ, এবং সে পড়ে গেল, সাতটা হলো না। শটটা কি একবারে ওকে হয়েছিল না কয়েকবার দিতে হয়েছিল? ওটা একবার ছাড়া কোনো উপায় নাই, অনেক রেডি হয়ে দিতে কোনো সুযোগ নাই। ওটা তাহলে আবার সেই কাপড় মানে শুকিয়ে তারপর ওই তারপর ওই শট দিতে হবে। একদম খুব বিশ্বাসযোগ্য ভাবেই আমি মেরেছিলাম, ও মোটামুটি বিশ্বাসযোগ্য ভাবেই পড়েছে। তবে যাই বলি, আমি আসলে মনোজ প্রামাণিকের যে ক্যারেক্টারটা শুরু থেকে কেন যেন মনে হচ্ছিল যে এটাই আসলে ক্রিমিনাল হবে। স্পয়লার দিও না, অনেকে এখনো দেখেনি। ও হ্যাঁ, স্পয়লার দেওয়া যাবে না, যাই হোক। কিন্তু মানে মনোজ প্রামাণিকের ক্যারেক্টারটা নিয়ে পরিমণির কি মন্তব্য? আমার সাথে ওনার সাথে তো কোনো সিন ছিল না, কিন্তু আমরা যখন আমি লাস্ট সিনটা মানে লাস্ট শটটা যখন হয় তখন ওই বাড়িতেই কাজ হচ্ছিল ওনাদের, তো আমি দেখলাম তার দাঁতের মধ্যেই মেকআপ করা। হ্যাঁ, এখানটাতে হ্যাঁ, আমি দেখে বললাম মেয়ে কি, এবং তার সাথে আমার সরাসরি প্রথম দেখা। তো হায়ালোর মধ্যেই তার ব্যাপারটা ছিল এরকম একটা, ওই ক্যারেক্টারের ব্যাপার জাহাঙ্গীর তো জাহাঙ্গীর রূপেই ছিল। আমিও হয় না যে আমি শাড়ি পরা ওরকম ওই লাস্ট লুকটা, আমি বসে আছি, তো বললো জানেন কি হবে এরপরে? না, দেখেন কি হয়, মানে ওরকম করে বের হয়ে গেল। ওকে, মানে সে পুরোপুরি ক্যারেক্টারের মধ্যে।